হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভেন্দু হিয়ার। তোমাদের কালকে ডিএভি এক্সামে তোমাদের যদি একটা কনফিউশন রয়েছে যে স্যার কী টাইপের কোশ্চেন আসতে পারে, তাহলে মনে হয় তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোকে অলরেডি ঝালিয়ে নেওয়া উচিত। কারণ আলটিমেটলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখলে পরে তোমার একটা কনসেপ্ট বিল্ড হবে যে কী টাইপের কোশ্চেনগুলো তোমাকে দেওয়া হয়েছিল, এবং সেগুলো যখন সলভ করতে পারবে, তখন তোমার কনফিডেন্সও কিন্তু বুস্ট আপ হবে। তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোকে অ্যাজ এ প্র্যাকটিস পেপার হিসেবে তোমাদেরকে সবার প্রথমে কনসিডার করা উচিত। আমি আমার অফলাইন ক্লাসে অলরেডি এগুলো নিয়ে আলোচনা করেছি। পেপারগুলোকে সবগুলো নিয়ে পরে যত যা কোশ্চেন এসেছিলো সেগুলোকে ডিসকাস করা হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত কোনোভাবে মিস করে গেছো বা তোমাদের কাছে এই পেপারগুলো এসে পৌঁছায়নি বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো কালেক্ট করতে পারোনি, তো তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি তোমাদের অনেক হেল্প হবে এবং তোমরা বুঝতেও পারবে আগামী দিনে অন্যান্য যে ডিএভির এক্সামগুলো হবে, আগামী দিনের যে ডিএভির এক্সাম হবে, সেগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোতে কী করেছিল। যদি অফলাইন তোমরা জয়েন করতে চাও তাহলে জয়েন করতে পারো। চলো দেখি কী এসেছে। যদি আমরা দেখি এটা 2025-26 সেশনের ডিএভির আগের বছরের কোশ্চেন, সেকশন এ প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, তুমি যদি ভালো করে দেখো, দেওয়া আছে যে স্যার 0.5 mole, if 0.5 mole of BaCl2 is mixed with 0.20 mole of Na3PO4, the maximum amount of Ba3PO4 whole twice that can be formed is। দেখো, বেরিয়াম ক্লোরাইডের সাথে যদি বলা হচ্ছে সোডিয়াম ফসফেটকে তুমি একটা মোল দিয়েছে, সেই মোল অ্যামাউন্টে যদি মেশাও, তাহলে পরে তোমার বলছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ বেরিয়াম ফসফেট কত তৈরি হবে। দেখো, এই যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ বা এই টাইপের যে অঙ্কগুলো, সেইগুলো করার জন্য আমি অলরেডি ক্লাসে বলেছি যে লিমিটিং রিএজেন্টের কনসেপ্টটা থাকা খুব দরকার। কারণ লিমিটিং রিএজেন্টে তোমরা জানো যে A + B ইজ ইকুয়ালস টু যদি C + D হয়, এরকম টাইপের একটা রিয়াকশন, ধরো দুটো সাবস্টেন্স নিজেদের মধ্যে রিয়াকশন করে প্রোডাক্ট তৈরি করলো সিডি। এখন এ এবং বি এর মধ্যে যেটা কম পরিমাণে থাকবে সেটাই হলো লিমিটিং রিয়েজেন্ট। কেন স্যার এরকমটা কেন? তার কারণটা হলো যে বি, আমি ধরে নিচ্ছি যে এখানের মধ্যে আমার বি যে সাবস্টেন্সটা রয়েছে সেটা আলটিমেটলি অনেক কম পরিমাণে রয়েছে এর তুলনায়। তাহলে এখন একটা কথা বলো, এ যদি অনেক বেশি পরিমাণে থাকে, বি যদি অনেক কম পরিমাণে থাকে, তাহলে পরেও কিন্তু আমার C+D অথবা CD তৈরি হবে না বা প্রোডাক্ট তৈরি হবে না। কেন? কারণ দেখো, তোমাকে যদি একটা রিয়েল এক্সাম্পল দিই, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, ধরো আমি তৈরি করছি H2O, সিম্পল, ধরো আমি তৈরি করলাম। তাহলে এখানে যদি আমার অক্সিজেন না থাকে, তাহলে হাইড্রোজেন অনেক বেশি থাকার পরেও কিন্তু আমার H2O তৈরি হবে না। কারণ একটা মাত্র সিঙ্গেল সাবস্টেন্স তো আর ওয়াটার তৈরি করতে পারবে না। ওয়াটার তখনই তৈরি হবে যখন প্রপার রেশিওতে হাইড্রোজেন এবং অক্সিজেনের মিক্সড আপ হবে। কথাটা বোঝাতে পেরেছি? তাহলে আলটিমেটলি যেটা কম পরিমাণে আছে সেটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, যেটা বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে এক্সেস রিয়েজেন্ট, ঠিক না? তাহলে তোমাকে সেটাই ডিটারমাইন করতে হবে যে আলটিমেটলি এখানের মধ্যে লিমিটিং রিয়েজেন্টটা কি। সেই লিমিটিং রিয়েজেন্টটা তুমি যদি ডিটারমাইন করতে পারো, তাহলে আলটিমেটলি তোমার ক্ষেত্রে এটা করা অনেক সহজ হয়ে যাবে। দেখো কি করে করা যায়। তাহলে এখানে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ফসফেট, এই দুটোকে মিক্সড আপ করেছে, তাহলে তোমাকেও মিক্সড আপ করতে হবে। দেখো কিভাবে করি। তাহলে এটা করা খুবই সহজ, অলরেডি তোমার একটা প্রোডাক্ট দেওয়া আছে। যদি তোমাকে বলে যে BaCl2 প্লাস দিয়েছে সোডিয়াম ফসফেট স্যার Na3PO4 কি রিয়াকশন হবে স্যার? খুবই সহজ। কি না, বেরিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ফসফেটের যদি তুমি রিয়াকশন করাও, দেখো এখানে দেওয়া আছে অলরেডি একটা প্রোডাক্ট তোমার দেওয়া আছে বেরিয়াম ফসফেট, তাহলে হবে Ba3PO4 হোল টুয়াইস, Ba3PO4 হোল টুয়াইস প্লাস যদি বেরিয়ামের সাথে ফসফেটের মিক্সড আপ হয়, তাহলে অবভিয়াসলি আরেকটা যেটা তৈরি হবে NaCl সল্ট, এটা তৈরি হলো। এরপর এই যে রিয়েকশনটা লিখলে, রিয়েকশনের পর তোমার সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে এটাকে ব্যালেন্সিং করা। কারণ ব্যালেন্সিং না করলে তুমি ঠিকঠাক প্রপোর্শনগুলো পাবে না, ঠিকঠাক রেশিওগুলো পাবে না যে কত মোলের সাথে কে রিয়াক্ট করেছে, ঠিক না? দেখো, তাহলে বেরিয়াম ক্লোরাইড, এখানে দেখো বেরিয়াম আছে, এদিকে যদি একটা ধরা হয় তাহলে এখানে আছে 3টে বেরিয়াম, তাহলে আমি বলতে পারি 3BaCl2 হয়ে গেল। বেশ, ঠিক আছে। এখানে দেখো ক্লোরিন এখন হয়ে গেল 6টা, তাই না? তাহলে এদিকে আমাকে 6টা ক্লোরিন দিতে হবে, দ্যাট ইজ 6 NaCl, ঠিক আছে, হয়ে গেল। সোডিয়াম এদিকে আছে 3টা, সোডিয়াম এদিকে 6টা হয়ে গেল এখন, তাহলে আমাকে এখানে 2 দিতে হবে। ফসফেট হয়ে গেল 2টো, রেডিক্যাল অ্যান্ড ফসফেট 2টো, তার মানে এটা আমাদের ঠিক আছে। এখন দেখো পুরোপুরিভাবে ব্যালেন্সিং হয়ে গেছে। এখন এই ব্যালেন্সিং করার পর আমি দেখব যে কি তৈরি হচ্ছে। দেখো
এইটাকে বলা হয় স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। কি বলা হয়? স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো অ্যাকচুয়ালি অনেক কিছু আমাদেরকে এক্সপ্লেন করে যে কি বটে, তাই না? তো আলটিমেটলি এটাকে তুমি বলতে পারো মোল নাম্বার। কি বলতে পারো? মোল নাম্বার। তাহলে 3 মোল BaCl2 2 মোল Na3PO4 এর সাথে রিঅ্যাক্ট করেছে, ঠিক না? 3 মোল BaCl2 2 মোলের সাথে রিঅ্যাক্ট করেছে 1 মোল Ba3PO4 তৈরি করার, BO4 হোল টুয়াইস তৈরি করার জন্য, প্রোডাক্ট তৈরি করার জন্য। তার মানে ব্যাপারটা হলো গিয়ে যদি 3 মোল বেরিয়াম ক্লোরাইড থাকে, 3 মোল বেরিয়াম ক্লোরাইড থাকে, তাহলে আমার তার পার্সপেক্টিভে যত সোডিয়াম থাকতে হবে সেটা হচ্ছে 2 Na3PO4, 2 মোল Na3PO4 কিন্তু আমার থাকতে হবে, ঠিক আছে? কি বললাম? আচ্ছা 3 মোল BaCl2 এর জন্য 2 মোল Na3PO4 চাই। তোমার এখানে কত মোল দিয়েছে একটু দেখে নাও ঝাট করে। 0.5 মোল BaCl2 দিয়েছে। তাহলে স্যার 0.5 মোল BaCl2 এর জন্য আমার কত লাগবে? তাহলে হচ্ছে 2/3 × 0.5, এটাকে যদি হাটিয়ে দিই ডেসিমেলটা, 5 2 যা, দ্যাট ইজ 2 to 1/3, দ্যাট ইজ কাইন্ড অফ 0.33। তাহলে পরে 0.33 মোল লাগবে, কারণ আমরা মোল নিয়ে কাজ করছি, আমাদের বেরিয়ামের কোনো কিছু ওয়েট জানা দরকার নেই। 0.33 মোল। তাহলে 0.33 মোল আমার থাকা উচিত আছে কত? 0.20 মোল Na3PO4। তাহলে পরে আমার দেখো এখানে যেটা থাকা দরকার ছিল তাতে কম পরিমাণে আছে, আর যদি কম পরিমাণে থাকে তবে আমি সেটা কী হিসেবে কনসিডার করবো? ঠিক বলেছো, অ্যাজ এ লিমিটিং রিয়েজেন্ট হিসেবে সেটাকে আমরা কনসিডার করবো। তাহলে এখানে 0.20 মোল অফ Na3PO4, এখানে এটাই হলো লিমিটিং রিয়েজেন্ট। তার মানে এটা শেষ হওয়ার সাথে সাথে রিয়াকশানটাতে প্রোডাক্ট তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। এটা যখনই শেষ হয়ে যাবে রিয়াকশানে, যখন ধরো বেরিয়াম ক্লোরাইডের সাথে Na3PO4 এটা তো রিয়াকশান করছে, এই রিয়াকশান করার সময় আলটিমেটলি যখন Na3PO4 আর থাকবে না, এখানে আর Na3PO4 থাকবে না, তখন আলটিমেটলি বেরিয়াম ফসফেট তো তৈরি হবে না, কারণ এটা বেশি থাকলে তো আমার হবে না। দুটোকেই কি বলবো যে প্রপার রেশিওতে থাকা যায়। যাই হোক, তাহলে এটা লিমিটিং রিয়েজেন্ট। এখন অঙ্কটা করতে গেলে আমাকে এই লিমিটিং রিয়েজেন্ট ধরে পরে অঙ্কটা করতে হবে। তাহলে কীভাবে অঙ্কটা করবো? দেখো কীভাবে অঙ্কটা করি। Na3PO4, তাহলে যদি করি Na3PO4, তাহলে এখান থেকে রিয়াকশানটাতে কি বুঝতে পারছি যে স্যার যদি 2 মোল Na3PO4 আপনি সাবস্ট্রেট হিসেবে নেন, তার থেকে আমরা 1 মোল Ba3PO4 পাচ্ছি। তাহলে কি বলতে পারেন স্যার? 2 মোল Na3PO4 থেকে আমার আলটিমেটলি Ba3PO4 পাওয়া যাচ্ছে স্যার 1 মোল। ক্লিয়ার? কোনো ডাউট আছে? মনে হয় না। এরপর তোমার এখানে কত আছে? 0.20 মোল। তাহলে স্যার আমি ডাইরেক্ট করছি 0.20 মোল থেকে আলটিমেটলি আমার কত পাওয়া যাবে স্যার? 1/2 × 0.20 মোল, দ্যাট ইজ 125। তাহলে হচ্ছে 1/10, দ্যাট ইজ 0.1 মোল। তাহলে ম্যাক্সিমাম কত পাওয়া যাবে Ba3PO4? না স্যার 0.1 মোল। আমাদের কি অ্যান্সার রয়েছে? দেখে নাও, 0.70, 0.50, 0.20 and 0.10, ডিরেক্ট অ্যান্সার। বোঝা গেল কি বললাম? তাহলে এই কনসেপ্টগুলোকে তুমি যখন ঠিকভাবে থিওরিতে পড়বে এবং সেটাকে অ্যাপ্লাই করতে শিখবে, তখন এই টাইপের অঙ্কগুলো তোমার কাছে আর খুব বেশি মনে হবে না। সেকেন্ডে যাই, দেখি চলো। Which of the following statement is correct about the reaction given below? Fe plus 3O2, 4Fe plus 3O2, 2Fe2O3. Which of the following statement is correct about the reaction given below? যে রিয়াকশন এই নিচের মধ্যে যে সমস্ত স্টেটমেন্টগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা ঠিক? চলো, একটা রিয়াকশন দেওয়া আছে, তার পার্সপেক্টিভে কিছু আমার কি দিয়েছে? কিছু স্টেটমেন্ট দিয়েছে, বলছে কোনটা ঠিক। Total mass of iron and oxygen in reactants is equals to total mass of iron and oxygen in product, therefore it follows law of conservation of mass. আমরা অলরেডি পড়েছিলাম যে যখন কোনো একটা রিয়াকশন হয় তখন ল অফ কনজারভেশন অফ মাস, এই ফর্মুলাটা মানে এই যে কি বলবো এই স্টেটমেন্টটা, এটাই কিন্তু মেনে চলতে হয়, তাই না? যেমন ধরো এখানে আমি যদি এটাকে কি বলবো যাচাই করার চেষ্টা করি, তাহলে দেখো 4Fe plus 3O2, আমি আগেরটা মুছে দিচ্ছি, এটা 4Fe plus 3O2। আচ্ছা আমি এখানে করছি 4Fe plus 3O2, 4Fe plus 3O2 তৈরি হয়েছে কি 2Fe2O3। দেখো রিয়েক্ট্যান্ট বা সাবস্ট্রেটের টোটাল যে মাস অবভিয়াসলি উইল বি ইকুয়াল টু দ্য মাস অফ প্রোডাক্ট। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? এটা অবভিয়াসলি হবে, হচ্ছে কি না সেটাই দেখা। দেখো এফিকে আমরা ধরে নিচ্ছি, এফি যদি অ্যাটমিক ওয়েটটা ধরে নেওয়া হয় তাহলে 56-এর কাছাকাছি, তাহলে 56 ধরে নিলাম। আমি দুটো জায়গাতে একই ধরবো, তাহলে 55.55 বা 56, এটার মধ্যে কোনো কনফিউশন আসবে না, তুমি নিজের মতো করে ধরে নাও। 4Fe, দ্যাট ইজ 4 × 56, দ্যাট ইজ 4 6 and 4 5,
224, 224, তাই না? 424, 4 5 20 দিয়ে 22, ব্যাস ঠিক আছে। অক্সিজেনের যদি 6টা অক্সিজেন আছে তাহলে একটার যদি 16 হয় তাহলে 6 16, 6 × 16, দ্যাট ইজ 96 হয়ে গেল। তাহলে টোটাল কত আছে দেখো, 224 আর 96, টোটাল কত হবে? তাহলে 224 প্লাস হচ্ছে যদি 96 করা হয়, 6 4 10, 9 11 12, 320 গ্রাম, প্রায় 320 গ্রামের মতো। ঠিক আছে, চলো করলাম 320 গ্রাম। এদিকে যদি করি Fe2O3, Fe হচ্ছে 56, 56 গুণিত 2, অক্সিজেন 16, 16 × 3 48 হয়ে গেল। ঠিক আছে, 2 × 56, 2 6 12, 2 5 10 আর 1 11, 2 5 10 আর 1 11 প্লাস হচ্ছে 48, কত হলো? 2 × 8 2 10, 4 1 5 1 6, 160, 16 2 32, 320 গ্রাম। দেখো এটা টোটাল মাস 320 গ্রাম, এটা টোটাল মাস 320 গ্রাম, তার মানে মাসটা দুদিকেই আলটিমেটলি আমার কি আছে? ইকুয়াল আছে। তার মানে এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। এই যে কনসেপ্ট এটা মেনে চলে, তাহলে আমার অ্যান্সার কী হবে? আনসার আমার প্রথমেরটা হবে টোটাল মাস অফ আয়রন অ্যান্ড অক্সিজেন ইন রিঅ্যাক্টেন্ট ইজ ইকুয়াল টু টোটাল মাস অফ আয়রন অ্যান্ড অক্সিজেন ইন প্রোডাক্ট, দেয়ারফর ইট ফলোজ ল অফ কনজারভেশন অফ মাস। কারেক্ট? বোঝা গেছে? বেশ ঠিক আছে, সহজ এসছে, দেখো খুবই সহজ এসছে। নেক্সট যদি আমি তোমাকে করাই, দেখো 3 নাম্বার একটা দেখো কি রয়েছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সাবস্টেন্সেস ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট। আমার বলেছে যে অ্যারেঞ্জ করো ইনক্রিজিং অর্ডারে, যেখানে নাম্বার অফ অ্যাটমস, এটা ধ্যান দেবে, নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন 1 মোল অফ ইচ, প্রত্যেকটা মলিকিউলসের 1 মোল করে নেওয়া হয়েছে এবং সেখানে বলেছে নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট। আচ্ছা যদি অক্সিজেন বলি, অক্সিজেনে আমার দেখো একটা মলিকিউল অক্সিজেন যদি নেওয়া হয় তাহলে সেখানে 2টো অ্যাটম রয়েছে, তার মানে 1 মোলের মধ্যে দেখো আমরা জানি যে 1 মোল যে কোনো জিনিসের মধ্যে আমার অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস থাকে, তাহলে সেই মলিকিউলসের মধ্যে আমার নাম্বার অফ অ্যাটমসগুলো কিন্তু ডিফারেন্ট থাকবে, কারণ সবগুলোর অ্যাটমিসিটি তো সমান হয় না। তোমরা অলরেডি অ্যাটমিসিটি পড়েছো, ডাই অ্যাটমিক মলিকিউল, মোনো অ্যাটমিক মলিকিউল, ট্রাই অ্যাটমিক, টেট্রা অ্যাটমিক আছে না? তাহলে দেখো অক্সিজেনের মধ্যে অ্যাকচুয়ালি 2টো অ্যাটম আছে, দেখতে পাচ্ছ না? 2টো অক্সিজেন অ্যাটম নিয়ে একটা অক্সিজেন মলিকিউলস তৈরি হয়েছে। তাহলে 1 মোল যদি অক্সিজেন মলিকিউলস নেওয়া হয় তাহলে অবভিয়াসলি তোমার 1 মোল নেওয়া হলে যতগুলো মলিকিউলস আছে তার ডাবল সংখ্যক হবে, তার মানে 2Na আমি ধরে নিলাম, 1 মোল নিলে 2Na, 2Na, এটা কি বলে? অ্যাভোগাড্রো নাম্বার ধরো। ঠিক আছে, আচ্ছা CH4 এর মধ্যে কতগুলো আছে? এখানে দেখো 4টা হাইড্রোজেন, 1টা কার্বন, তার মানে হচ্ছে টোটাল 5টা রয়েছে, তাহলে হচ্ছে 5Na বা 5Na, যতগুলো মলিকিউলস আছে তার 5 টাইমস। H2O এর ক্ষেত্রে কত রয়েছে? স্যার H2O রয়েছে 2টো আর 3টে, তার মানে 3Na, তাই না? আচ্ছা C2H6 এর ক্ষেত্রে কত রয়েছে? C2H6 এর ক্ষেত্রে দেখো রয়েছে 6 আর 2 8টা, তার মানে 8 টাইমস, ঠিক না? তাহলে সব থেকে বেশি অ্যাটমস কোথায় রয়েছে? দেখো 8Na, তার মানে স্যার C2H6 এটা বেসিক্যালি ইথেন, CH3, এটা যখন তোমাদেরকে আমি আরও অর্গানিক পড়াবো তখন বলবো। তাহলে এখানে সব থেকে বেশি মলিকিউলস রয়েছে, তাহলে চলো দেখো সব থেকে যদি বেশি মলিকিউলস থাকে তাহলে আলটিমেটলি আমার সব থেকে কম রয়েছে কোথায়? 2Na, অক্সিজেনও সব থেকে কম রয়েছে, অ্যান্ড দেন H2O, তাহলে অক্সিজেন অ্যান্ড দেন H2O অ্যান্ড দেন CH4 অ্যান্ড দেন C2H6, তাহলে এটা হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। কি বোঝা গেল? দেখো এগুলো এনসিইআরটি, এরকম এনসিইআরটি তো প্রচুর কোশ্চেন ছিল। এনসিইআরটি যদি এক্সারসাইজ করো, অলরেডি করিয়ে দেওয়া হয়েছে আমাদের এনসিইআরটি এক্সারসাইজ, তোমাদের বইগুলো রিভাইজ করে দেওয়া হয়েছে। আর এই টাইপের কোশ্চেনগুলো করা খুবই সহজ, অ্যাটেম্প্ট সহজেই করতে পারবে। একটু প্র্যাকটিসের দরকার, একটু কনসেন্ট্রেশনের দরকার। দেখো যা কিছু জীবনে করছো না কেন তার জন্য একটু সিরিয়াসনেস দরকার, একটু সিনসিয়ারিটি দরকার। কম্পিটিটিভ মার্কেট পুরো জিনিসটা অনেক বেশি টাফ এখন ছেলে মেয়েদের কাছে, কারণ কম্পিটিশন বেড়ে গেছে। তোমাকে পড়তে হবে, অনেক পড়তে হবে এবং সিনসিয়ারিটির সাথে পড়তে হবে। একদিন পড়লাম, 3 দিন পড়লাম না, পরদিন রিভাইজ করলাম হবে না। স্পেশালি যখন আমি সায়েন্সের উপর কথা বলি, সায়েন্সে কী করতে হবে, সায়েন্স পড়তে গেলে বা কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্সের মতো এই জটিল সাবজেক্টগুলোকে পড়তে গেলে তোমাকে অবভিয়াসলি একটা কি বলবো, কন্টিনিউয়াসলি একটা পারফরমেন্স দিয়ে যেতে হবে, কন্টিনিউয়াসলি পারফরমেন্স দিয়ে যেতে হবে। এমন নয় যে তুমি গ্যাপ দিয়ে করছো, টিউশন আসছো না, পড়ছো না, বা অনলাইন ক্লাসগুলো ঠিকঠাক করছো না। যে যেখানেই ক্লাস করছো, সেটা অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে, ক্লাস মিস করছো কিংবা আলটিমেটলি ক্লাস করছো না ঠিক মতো করে, সেই জায়গায় কিন্তু তোমার কনসেপ্ট বিল্ড হবে না। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কনসেপ্ট বিল্ড হতে গেলে তোমাকে কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। তোমাকে স্কুল যেখানে যাচ্ছ যেতে হবে, যদি যাও ইনকেস, যারা কন্টিনিউ করছো। আর যারা টিউশনে যাচ্ছ, অফলাইন হোক, সেখানে কন্টিনিউয়াস যেতে হবে। যারা অনলাইন ক্লাস করছো তাদেরকেও কন্টিনিউয়াস করতে হবে। কেন? কারণ আলটিমেটলি
এই প্রত্যেকটা চ্যাপ্টার, স্পেশালি আমি আমার সাবজেক্টে বলছি কেমিস্ট্রি, এক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে ইন্টার রিলেটেড, প্রত্যেকটা লিঙ্ক আপ রয়েছে। সেক্ষেত্রে তুমি যদি আলটিমেটলি ক্লাসগুলো মিস করো বা তোমার যদি ব্যাকলগ থেকে যায়, তাহলে মাঝের ওই গ্যাপটা তুমি ফিল আপ করতে পারবে না। ঠিকঠাক কনসেপ্টটা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে কিভাবে এলো, ওই কনসেপ্টটাকে মডিফাই করে অন্য কনসেপ্ট কিভাবে এলো, তা সেটা তুমি বুঝতেই পারবে না। তার মানে পড়া সিকোয়েন্সের, পড়তে পড়তে যে সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্সটা তুমি হারিয়ে ফেলবে, পড়ার মজাটা হারিয়ে ফেলবে, আর তখন প্রত্যেকটা সাবজেক্ট তোমার কাছে বোরিং বলে মনে হবে। ম্যাথ করতে ভালো লাগবে না, কারণ তুমি ট্রিগোনোমেট্রি পড়োনি, এখানে এসে ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, এগুলো তোমার প্রবলেম হচ্ছে। তুমি লিমিটিং, এখানে তুমি যদি বলি যে লিমিটিং রিজেন্ট করোনি, তোমার ইকুয়েশনসগুলো সলভ করতে প্রবলেম হচ্ছে। তুমি অ্যাটমিক স্ট্রাকচার পড়োনি, তুমি দেখছো যে তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারছো না, কেমিক্যাল বন্ডিংয়ে এসে পড়ে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ইন্টার রিলেটেড, ইন্টারকানেক্টেড। তাই জন্য বলছি যে যেখানেই যা কিছু করো না কেন কন্টিনিউয়াস করবে, নিজেকে একটা ভালো মাইন্ডসেটের সাথে লিড করবে। উইক পার্সোনালিটি বা এই টাইপের জিনিসের মধ্যে থাকো না। তোমার চারপাশে সব দিন ভালো খারাপ চিরদিন ছিল, চিরদিন থাকবে। তুমি সবসময় ভালো জিনিসগুলোকে নেওয়ার চেষ্টা করো, কেন তুমি খারাপ জিনিসগুলোকে নেবে? তুমি যখন কোনো একটা কাজ করছো সেইটার মধ্যে যেটা ভালো সেটাকে করার চেষ্টা করো, তোমার বেস্ট পারফরমেন্স দাও, যেন তুমি শেষে গিয়ে পরে বলতে না পারো ইস আমি পড়লাম না, একটা আফসোস, একটা আক্ষেপ, রিগ্রেট ফিল যেন না করো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড। তাই জন্য বলছি যে কাজটাই করবে, যে কাজটাই তুমি হাতে ধরবে, যেন সেটার জন্য তুমি তোমার 100% বেস্ট পারফরমেন্সটা দিতে পারো। এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় ব্যাপার আজকের দিনে। যারা এই কাজটা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তারা এগিয়ে যাচ্ছে, আর যারা তোমরা করতে পারছো না তাদের জন্য আলটিমেটলি পরে পরে গিয়ে যখন ব্যাকলগ আরও বাড়বে তখন গিয়ে একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে পিছনের যে পড়াগুলো, করতে পারবে না। একসাথে অনেক করার চেষ্টা করবে, রাত জেগে করার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে, কিন্তু তুমি পড়লেই হবে না, থিওরি শুধু পড়লে হয় না, তার রিয়েল অ্যাপ্লিকেশন চাই, নিউমেরিক্যাল প্রবলেম সেট করতে হবে, তোমাকে সবগুলো সলভ করতে হবে, অ্যান্ড দেন তারপর তোমার একটা কনসেপ্ট আসবে যে এই টাইপ থেকে এই আসে, এই থিওরি থেকে এই টাইপ আসে, এগুলো থেকে এভাবে অ্যাপ্লাই করতে হয়, এগুলো সলিউশন করতে হয়। এই টাইপটা না বুঝতে পারলে বা এইভাবে তুমি না মাথার মধ্যে কি বলবো পুট করলে একটা দিনে পড়ে সবগুলো মনে রাখতে পারবে না। তোমার মনে হবে হ্যাঁ আমি পড়ে দেবো, একদিনে সব পড়ে দেবো, পড়েও দিতে পারো। থিওরি পড়ে দেওয়া আর অ্যাকচুয়ালি রিয়েল কনসেপ্ট বিল্ড করা, সেগুলোকে অ্যাপ্লাই করা আলাদা জিনিস, টোটালি আলাদা জিনিস। তাই বলছি যেগুলো তোমরা করছো যদি ঠিকঠাক মতো না করতে পারছো, গ্যাপ হচ্ছে, এগুলো করো না। এগুলো করলেই কিন্তু পরে তুমি বিপদে পড়বে, দেখবে আলটিমেট তুমি যেটা স্কোর করতে চাইছো সেটা কিন্তু আসবে না। আশা করি তোমরা বুঝতে পারছো আজকের দিনে কতটা কম্পিটিটিভ ফিল্ড হয়ে গেছে সমস্ত জায়গাতে। চলো দেখি তারপর নেক্সট। Which of the following conclusion could not be derived from Rutherford's alpha particle scattering experiment? কোনটা এর মধ্যে রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে পাইনি? তোমরা রাদারফোর্ড আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট দেখেছিলে, সেখানে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে আলফা পার্টিকেলকে আবার লিড করা হয়েছিল, অ্যান্ড দেন তারপর একটা গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে পাঠানো হয়েছিল। আমরা অনেক কিছু দেখেছি, অলরেডি ক্লাসে পড়ানো হয়েছে, আমি আর এই নিয়ে বলবো না। এখন আপাতত শুধুমাত্র যেটা বলবো সেটা হচ্ছে মোস্ট অফ দ্য স্পেস ইন দ্য অ্যাটম ইজ এমটি, বেরিয়ে গেছিলো প্রত্যেকটা আলফা পার্টিকেল, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল বেরিয়ে গেছিলো গোল্ড ফয়েলের ওপারে। তাহলে আলটিমেটলি সেক্ষেত্রে আমার এমটি সেটা তো বোঝাই যায়। The radius of the atom is about 10 to the minus 10 meter while that of nucleus is 10 to the minus 15 meter. এই কনসেপ্টটা পাওয়া গেছিলো তার কারণ আমরা ওইখানে নিউক্লিয়াস জানতে পেরেছিলাম। রাদারফোর্ড থেকে মেন যেটা আমরা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে নিউক্লিয়াসের কনসেপ্টটা মেন রাদারফোর্ড থেকে এসেছিলো। যেহেতু নিউক্লিয়াস জানতে পেরেছিলাম তাহলে সেই ক্ষেত্রে জানতে পেরেছিলাম যে প্রোটন এবং নিউট্রন সেগুলো নিউক্লিয়াসের একটা জায়গাতে ফিক্সড আছে, সেন্টারে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলছিলাম, তাহলে সেটা সব থেকে ডেন্স ছিল। তাহলে এই কনসেপ্টটাও জানা যায়। ইলেকট্রনস মুভ ইন এ সার্কুলার পাথ অফ এ ফিক্সড এনার্জি কল্ড অরবিটস, এটা কিন্তু উনি বলতে পারেননি। কেন বলো দেখি? উনি বলেছিলেন যে হ্যাঁ ইলেকট্রনসগুলো আছে চারিদিকে ছড়িয়ে আছে নিউক্লিয়াসের বাইরে, বাট এটা ফিক্সড অরবিটে বলতে পারেননি, তাই না? উনি বলছিলেন যে ঘুরছে ঠিক আছে, বাট অরবিট, ফিক্সড অরবিট বা এনার্জি, ফিক্সড এনার্জির যে অরবিট সেখানে মুভ করছে সেটা বলতে পারেননি। যার ফলে ম্যাক্সওয়েলের একটা থিওরিম ছিল, বলেছিলেন ম্যাক্সওয়েল বলেছিলেন যে একটা চার্জ পার্টিকেল যখন আলটিমেটলি ভেলোসিটি নিয়ে যায় এক্সেলারেশনের মধ্যে থাকে তখন তার এনার্জি সবসময় কমতে থাকে। সেই অনুযায়ী কি হচ্ছিল, এনার মত অনুযায়ী ইনি যেটা বলেছিলেন রাদারফোর্ড, সেই অনুযায়ী কিন্তু এনার্জি ইলেকট্রনের কম হওয়া উচিত ছিল প্রত্যেকটা সময় পর, এবং সেই ক্ষেত্রে নিউক্লিয়াস টানতে ওকে নিজের মধ্যে নিয়ে আসতো, কিন্তু সেটা হয়নি। তাহলে এই কনসেপ্টটা ওর মধ্যে আসেনি, ইলেকট্রনস মুভ ইনে, এটা এসেছিল বোর থেকে। তাহলে আমাদের অ্যান্সার হবে সি এরটা।
বোঝা গেল? দেখো খুবই সহজ কোশ্চেন যদি তুমি আলটিমেটলি পড়ে রেখেছো অলরেডি। নেক্সট যদি আমরা দেখি, দেখো লেখা আছে, একটু ভালো করে দেখবে, the energy and momentum of a proton be E and P respectively, the velocity of light is, the energy and momentum, দেখো এনার্জিকে আমরা E বলি, এখানে প্রোটনকে P দিয়ে দিয়েছে, প্রোটন না, দ্য এনার্জি অ্যান্ড মোমেন্টাম অফ এ প্রোটন, ওকে মোমেন্টাম, অবভিয়াসলি মোমেন্টামকে P দেওয়া হয়েছে এবং P মানে হলো mv, তাই না? আমরা এই দুটো জানি। এখন বলছে ভেলোসিটি অফ লাইটের সাথে এদের কি রিলেশন রয়েছে, তাই তো? দ্য এনার্জি অ্যান্ড মোমেন্টাম অফ এ প্রোটন বি ই অ্যান্ড পি রেসপেক্টিভলি দ্য ভেলোসিটি অফ লাইট ইজ। দেখো তুমি যদি দেখো যে তোমাকে যদি এগুলোর মধ্যে একটা রিলেশন বিল্ড করতে হয়, তাহলে তুমি জানো যে স্যার ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ, এটা আমরা প্লাঙ্ক থিওরি থেকে পেয়েছি এনার্জি ফোটনের, ই ইজ ইকুয়ালস টু এইচ ইন্টু নিউকে যদি ভাঙি সি বাই ল্যামডা, স্যার আমরা জানি নিউ ফ্রিকোয়েন্সিকে সি বাই ল্যামডা লেখা যায়। এখন গল্পটা হচ্ছে দেখো এখান থেকেও কিন্তু আমার সিটা বের করানো যাবে, কিন্তু সেক্ষেত্রে ই এবং পি এর সাথে রিলেশন আছে। দেখো তুমি যদি চারটা অপশান দেখো, ই এবং পি এর সাথে রিলেশন আছে, ল্যামডা কিন্তু নেই, তাহলে ল্যামডা হাঁটা দেবো। স্যার ল্যামডা কোথা থেকে হাঁটাবো? স্যার আমরা ডি ব্রগলি জানি ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই পি, পি মানে কি এমবি মোমেন্টাম, তাহলে সেক্ষেত্রে স্যার যদি আমরা একটু রিপ্লেস করে দিতে পারি ল্যামডাটা এখানে এই মানটা দিয়ে, তাহলেই তো স্যার আমার হয়ে যাবে আশা করি। চলো দেখি, তাহলে এখানে যদি মানটা বসাই ই ইজ ইকুয়ালস টু এইচ ইন্টু সি বাই ল্যামডার জায়গায় এইচ বাই পি বসাবো, তাহলে পিটা নিচে এইচটা নিচে পিটা উপরে চলে গেল, তাহলে আলটিমেটলি কী হয়ে গেল, তাহলে এইচ ইন্টু হচ্ছে পি, তাহলে এইচ কাটা গেল, ই ইজ ইকুয়ালস টু সিপি, আমাকে সি বের করতে বলেছে বিকজ সি ইজ দ্য স্পিড অফ লাইট অর ভেলোসিটি অফ লাইট, সি ইজ ইকুয়ালস টু ই বাই পি, তাহলে অ্যান্সার কী হলো, সি ইজ ইকুয়ালস টু ই বাই পি, দ্যাট ইজ এটা অ্যান্সার, বি এর অ্যান্সার। তবে কনসেপ্টগুলো সহজ, যত বেশি জটিল নয়, যেটা পড়েছে আগের বছর সেটাও তোমাদের খুব একটা জটিল নয়। মোলারিটি অফ দ্য সলিউশন, নেক্সট দেখি অ্যাজ সলিউশনে মোলারিটি অফ দ্য সলিউশন is related to the volume of the solution, whereas molality is linked with mass of the solvent. বলেছে যে মোলারিটি ইজ দ্য সলিউশন ইজ রিলেটেড টু দ্য ভলিউম অফ দ্য সলিউশন, আমার কি মোলারিটিটা মোলারিটি অফ দ্য সলিউশন ইজ রিলেটেড টু দ্য ভলিউম অফ দ্য সলিউশন, হ্যাঁ মোলারিটিটা আমার ভলিউম অফ দ্য সলিউশনের উপর ডিপেন্ড করছে, whereas মোলারিটি ইজ লিঙ্কড উইথ মাস অফ দ্য সলভেন্ট, এটা আমার রিজন দিয়েছে। আচ্ছা সরি, আমি অ্যাজাসেন্টে প্রথম পড়লাম না, অ্যাজাসেন্টে পড়ি, মোলারিটি অফ এ সলিউশন ডাজন্ট ডিপেন্ড আপন টেম্পারেচার। দেখো মোলারিটি বলছে ডাজন্ট ডিপেন্ড আপন টেম্পারেচার, টেম্পারেচার উপর ডিপেন্ড করে না, তাই কি করে না? মোলারিটি বলতে কি বোঝায়? মোলারিটি বলতে বোঝায় moles of solute in per liter of solution, mole per liter, moles of solute in per liter of solution, মাথায় রাখবে কিন্তু। তাহলে পার লিটার অফ সলিউশন, সলিউশনের মধ্যে ভলিউম আছে, লিটার মানে কি সলিউশনের মধ্যে ভলিউম আছে, সলিউশনকে যদি আমরা স্যার সলিউশনকে যদি আমরা কি করতে পারি না, আলটিমেটলি ভলিউম, দেখো ভালো করে না স্যার, তুমি মোলারিটিকে বড়দের এম দ্বারা ডিনোট করা হয়, ইট ইজ designated as capital M, molarity is designated as capital M, and it can be defined as M is equals to number of moles, আমরা যদি n বলা হয় আমি n বলে নিলাম, by volume of solution। তাহলে এই যে ভলিউমটা যদি থাকে, যদি তুমি পার লিটারে বের করো, যদি ml এ বের করো 1000 ml বের করো, তখন এখানে 1000 একটা গুণ করতে হয়, যাই হোক সেটা পরে বলবো। এখন গল্পটা হচ্ছে দেখো এখানের মধ্যে মোলারিটির ইকুয়েশনটার মধ্যে তুমি দেখো ভলিউম দেখতে পাচ্ছেন, ডু ইউ নো দ্যাট ভলিউম ইজ ডিপেন্ডস আপন টেম্পারেচার, বিকজ ইফ ইউ ইনক্রিজ টেম্পারেচার ভলিউম উইল অলসো বি ইনক্রিজড, বাড়া বা কমার সাথে ভলিউম টেম্পারেচার বাড়ানো বা কমানোর সাথে ভলিউমটা বাড়বে বা কমবে, ওটা তো যে অলরেডি পড়েছি, তাই না? পড়িনি আমরা চার্লস লো পড়েছি, আমরা বয়েলস লো পড়েছি আগে, যদি না পড়েছো তাহলে অবভিয়াসলি পড়ে নেবে, তাহলে অবভিয়াসলি যেহেতু টেম্পারেচার চেঞ্জ হলে ভি চেঞ্জ হবে, আর যেহেতু ভি চেঞ্জ হলে এমটা অবভিয়াসলি চেঞ্জ হবে, এখান থেকে দেখতেই পাচ্ছ, ঠিক কিনা? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার বলেছে ডাজন্ট ডিপেন্ড, মানে মোলারিটি অফ সলিউশন ডাজন্ট ডিপেন্ড অন টেম্পারেচার, এটা কিন্তু ভুল, তাহলে এটা কিন্তু ফলস হবে, ঠিক না? নেক্সট যদি বলা হয় অ্যান্ড কি বলেছে, মোলারিটি রিজনে বলা হয় মোলারিটি অফ দ্য সলিউশন রিলেটেড টু দ্য ভলিউম অফ দ্য সলিউশন, whereas মোলারিটি ইজ লিঙ্কড উইথ মাস অফ দ্য সলভেন্ট। হ্যাঁ আমার এটা তো ভলিউমের সাথে রিলেটেড দেখতেই পাচ্ছি মোলারিটিটা, আর যেটা হচ্ছে মোলারিটি সেটা হচ্ছে মাস অফ দ্য সলভেন্ট। আমরা তো জানি মোলারিটি মানে কি, মোলারিটি মানে হচ্ছে গিয়ে মোল অফ সলিউট ইন পার কেজি অফ সলভেন্ট,
और पर 1000 গ্রাম অফ সলভেন্ট 1000 গ্রামের মধ্যে বা 1 কেজির মধ্যে যত আমার, কিন্তু ওটা সলভেন্টের মধ্যে 1 কেজি সলভেন্টের মধ্যে যত সলিউট থাকে সেটা হচ্ছে কি আমার মোলালিটি। তাহলে অবভিয়াসলি ওখানে মাস আছে, তাহলে এটা হচ্ছে ট্রু। তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাসারশনটা ফলস হয়ে গেল এবং এটা হচ্ছে ট্রু হয়ে গেল। কি ঠিক তো? তাহলে এ ইজ ট্রু, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। ডি শুড বি দ্য অ্যান্সার, ডি শুড বি অ্যান্সার, রাইট? ওকে, next one, given below are two statement labeled as assertion and reason. assertion এর ক্ষেত্রে দিয়েছে Fe2 plus ion has 24 electrons and its electronic configuration represents that of chromium. বাহ। reason এ দিয়েছে all the 5 unpaired electrons in the 3D subcell give stability to the ion. বাহ, এটা দেখি কি হয়, ভালো করে দেখো। আমার বলছে যে Fe2 plus এর ক্ষেত্রে প্রথম কথা Fe কত নাম্বার আছে 26, যদি দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, এটা হচ্ছে Feর ইলেকট্রনিক কনফিগারেশন। বাট এখানে Fe2 প্লাস বলেছে, তার মানে দুটো ইলেকট্রন বেরিয়েছে এবং আমরা জানি যে দুটো ইলেকট্রন কোথা থেকে বেরোবে, লাস্ট অরবিটাল থেকে বেরোবে, দ্যাট ইজ 4s। আমার তাহলে যদি 4s থেকে বেরায় তাহলে আলটিমেটলি আমার হয়ে যাবে 4s0। তাহলে এটা হচ্ছে গিয়ে Fe2 প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে বলছি এই কনফিগারেশনটা ক্রোমিয়ামের সাথে ইকুয়াল বটে কিনা আমরা দেখে নিই। ক্রোমিয়াম কতটা আছে 24 তোমরা জানো, এবং তোমাদেরকে আগেও বলা হয়েছিল যে ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে এক্সেপশনাল দেখা যায়, এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যায় ডিউ টু গেট স্টেবিলিটি। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো ক্রোমিয়াম 24 1s2 2s2 2p6 সবগুলো লেখার দরকার নেই, বাট আমি তোমাদের বোঝার সুবিধাতে লিখছি, নাহলে আমি ডাইরেক্ট লিখতাম 4s2 3d সামথিং করে লিখতাম। এখানে যেমন লিখতাম 4s2 3d6, এখানে লিখতাম 4s1 3d5, যাই 1s2 2s2 2p6 অ্যান্ড দেন 3s2 3p6 অ্যান্ড দেন এখানে যেটা হয় 4s2 3d5। দেখো এটা 20টা হয়ে গেছে, তোমাদের মনে হতে পারে এটা হয়, বাট এটা হয় না অ্যাকচুয়ালি, কারণ আলটিমেটলি আমরা জানি যে এক্সচেঞ্জ এনার্জির জন্য 4s1 3d5 হয়, এটা সবথেকে বেশি স্টেবল। ডিটা হাফ ফিল্ড রয়েছে এবং এসটা হাফ ফিল্ড রয়েছে, সবথেকে ভালো স্টেবল কনফিগারেশন হয়। তাহলে 4s1 3d5 এটা হচ্ছে আমার রাইট। এক্ষেত্রে 4s0 3d6, তাহলে এটা কি ঠিকঠাক হচ্ছে? বাট বলেছে Fe2 প্লাসেও 24টা ইলেকট্রন ছিল, ক্রোমিয়ামেও 24টা ইলেকট্রন ছিল, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন সেভাবে হবে না, দুটো আলাদা। তাহলে এটাই আমার ঠিক নয়, আমার অ্যাসারশনটাই ঠিক দেওয়া নেই, তাহলে এটাই হচ্ছে ফলস। তাহলে এটাই হচ্ছে কি, এটা আমার হচ্ছে ফলস। এনিওয়ে, যদি আমি করি অল দ্য 5 আনপেয়ার্ড ইলেকট্রনস ইন দ্য 3D সাবসেল গিভ স্টেবিলিটি টু দ্য আয়ন। 3D সাবসেলে দেখো এখানে 5টা ইলেকট্রন রয়েছে। 3Dতে তোমরা কটা জানো? টোটাল অরবিটাল ডি এর ক্ষেত্রে 1 2 3 4 5, তাহলে 5টা রয়েছে, 1টা 2টা 3টে 4টা 5টা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন, হ্যাঁ রয়েছে, স্টেবিলিটি দিচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা জানি যে যদি হাফ ফিল্ড হয় সবগুলো, ডিতে যদি 5টা ইলেকট্রন থাকে কিংবা ডিতে 10টা ফুল ফিল্ড থাকে, তাহলে সেটা স্টেবল হয়, তাহলে এটা ঠিক কথা। তাহলে আলটিমেটলি একটা হলো ফলস, একটা হলো ট্রু, তাহলে এটা হচ্ছে এ ইজ ফলস, অ্যাসারশনটা ফলস হয়ে গেল, বাট রিজনটা ট্রু, তাহলে এটার ক্ষেত্রে ডিটা অ্যান্সার। বোঝা গেল? দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের আলটিমেটলি করতে হবে, এত বেশি জটিল কিছু নয়, হয়ে যাবে। পরে একটা কোশ্চেন দিয়েছে 3 গ্রাম অফ ACL is present per liter of gastric juice produced in human body. If a person produced 2.5 liter gastric juice per day, then how many antacid tablets are required to neutralize ACL produced per day?